আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লুৎফুল ইসলাম, আউটপুট বাংলা চুকুরিবে। আমি আপনার এই আপনার প্রতি যে অন্যায় করা হয়েছে, এটা আমি সাংবাদিকদের পক্ষ থেকে এটা আমরা প্রতিবাদ করছি। আপনার প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আপনার সুস্থতা এবং নেখায় খবর দেখুন। কথা আসছে না। আপনি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনাকে যে এই অন্যায়ভাবে আটক করা হলো এবং দীর্ঘদিন আপনি এই গুম অবস্থায় ছিলেন, তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কেন আপনার মানে আপনার কথাটা আসছে না। ক্রস ফায়ার কিছু ছিল, কিন্তু এটা আপনি কি ডিস্টার্ব করছে কেন? আমার এখানে তো ভালো কথা। আমার শেষ প্রশ্ন হচ্ছে, আপনি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আপনার প্রস্তাবে সেনাবাহিনী আপনি মানসিকভাবে নির্যাতিত হয়েছে এবং সেখানে আপনাকে পদোন্নতি এবং আর্থিকভাবে বঞ্চিত করা হয়েছে, সেনাবাহিনীর কাছে আপনার কি বক্তব্য? ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা বোধহয় সম্ভবত সাদি বলেছিলেন, সাদি সাহেব, ধন্যবাদ। আমার সেনাবাহিনী আমার প্রাণের সংগঠন। আমি আপনাদের কাছে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, সেনাবাহিনী এদেশের ঐক্যের প্রতীক, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সেনাবাহিনী এদেশের সেনাবাহিনী এবং দেশপ্রেমিক সেনাবাহিনী। আমার সাথে যে সমস্ত অন্যায় বিচার করা হয়েছে, সেনাবাহিনীর কোনো আইনের বলে করা হয়নি। এগুলি কিছু অসাধ্য অফিসার, কিছু স্বার্থান্বেষী অফিসার, কিছু বিদ্বেষপূর্ণ মনোভাবপূর্ণ অফিসার আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভুগিয়েছে আমার পৈতৃক পরিচয়ের কারণে, আমার ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও। আমার সেনাবাহিনীর ব্যাপারে আপনারা ভুল বুঝবেন না, প্লিজ। আপনারা আমার সেনাবাহিনীকে দোষ দেবেন না। আমার সেনাবাহিনী আমার প্রাণের সংগঠন। আপনারা সেনাবাহিনীকে ভুল বুঝলে আমি কষ্ট পাবো। সেনাবাহিনীর কোনো দোষ নেই, এটা ব্যক্তির দোষ। আমাদের দেশ, আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে অনেকে উঠতে পারি না। তো ব্যক্তি স্বার্থ, বিদ্বেষ, এগুলোর উপর অনেক আমরা উঠতে পারি না। এই কারণে কিছু কিছু ব্যক্তি আমার প্রতি অন্যায় করেছে, জুলুম করেছে, এগুলো তাদের ব্যক্তিগত দোষ, সেনাবাহিনীর কোনো দোষ নেই। এবং বর্তমান সেনাবাহিনীর প্রধান, উনি আমাকে দেখা করেছেন এবং আমাকে উনি দাওয়াত দিয়েছেন ওনাকে যাওয়ার জন্য। আমি হয়তো ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ওনার আপনাদের শেষ করে যাব। উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার সাথে যা যা অন্যায় হয়েছে সব কিছুর উনি প্রতিকার করবেন। যেমন আমি অলরেডি আপনাকে উদাহরণ দিয়ে, আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল, উনি এটা প্রত্যাহার করে অলরেডি চিঠি দিয়ে একজন জেনারেলকে পাঠিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেলকে পাঠিয়েছেন। হাতে হাতে আমার কাছে গতকালকে এটা হস্তান্তর করা হয়েছে। উনি আমাকে যে গুম করেছিল, কারা করেছিল, এর জন্য উনি একজন লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের অফিসারকে চেয়ারম্যান করে, একজন মেজর জেনারেল র্যাঙ্ক এবং 3জন ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের অফিসারকে যে একটা কমিটি করে শুধুমাত্র আমার ব্যাপারটা তদন্ত করার জন্য উনি কমিটি করে দিয়েছেন। এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমার বিল্ডিং নির্মাণ স্থগিত ছিল, ওটার জন্য উনি পারমিশন অলরেডি দিয়ে দিয়েছেন, কাজ ইনশাল্লাহ শীঘ্রই শুরু হয়ে যাবে। এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। উনি আমার পেনশনের ব্যাপার উনি আমাকে আশ্বাস দিয়েছেন, ওনার পক্ষে সর্বাত্মক যা কিছু সম্ভব করার উনি করবেন। এবং আমি ওনাকে বলেছি যে আমি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে অবসরপ্রাপ্ত আমি গ্রহণ করব না। আমি ব্রিগেডিয়ার র্যাঙ্কে যে আমাকে বরখাস্ত করা হয়েছে, আমি সেই বরখাস্তর আদেশ প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, আমাকে চাকরিতে পুনর্বহাল দেখাতে হবে। তৃতীয়ত, আমি আমার ব্যাচে আমি প্রথম স্থানান্তর করেছি। সমস্ত রেকর্ড রেজাল্ট আমার তাদের কাছে আছে। আমার ব্যাচমেটরা যারা 50 মেধা তালিকা 50তম, তারা যে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। তো আমার ব্যাচমেটে যেদিন মেজর জেনারেল র্যাঙ্কে প্রমোশন পেয়েছে সেই দিন আমাকে মেজর র্যাঙ্ক প্রমোশন দেখাতে হবে। আমার ব্যাচমেটে যেদিন লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি হয়েছে আমাকে সেই দিন লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি দেখাতে হবে। এবং আমার সরকারি চাকরির সম্পূর্ণ সময়সীমা যে 59 বছর, 1 বছর এলপিআর সহ আমাকে পূর্ণ সময়ের সকল সুবিধা সহ আমাকে অবসরে দেখাতে হবে। আমি এর থেকে কম কোনো কিছু গ্রহণ করবো না। এর থেকে যদি এটা না করা হয় তাহলে আমি আইনে আশ্রয় নেব। এবং উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন
যে উনি ওনার সাধ্যের মধ্যে থাকে উনি এটা করবেন, ওনার সাধ্যের মধ্যে না থাকলে উনি প্রয়োজনে উনি এই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সাথে কথা বলে উনি এটা ব্যবস্থা করবেন, এই ধরনের আমাকে উনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমাকে আশা করি, আমি যেমন ওয়াকারকে ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহ করি, সে আমার ছাত্র ছিল, আমি তাকে ভালোবাসি, সে একটা ভালো মানুষ এবং দেশপ্রেমিক মানুষ, না হলে আজকে যে ভূমিকা সে পালন করেছে এটা করতো না। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করবেন। তো আশাবাদী, ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আমার প্রত্যাশা যেন পূরণ হয়, উনি যেন ওনার দায়িত্ব পালন করে আমাকে আমার যে ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণগুলি উনি করে দিতে পারেন। ধন্যবাদ। জি ভাই, নেক্সট প্রশ্ন করেন, নেক্সট প্রশ্নটা করেন, নেক্সট প্রশ্নটা করেন। জি নেক্সট প্রশ্নটা করেন, এখানে করেন। বুঝতে পারছেন, আমার তো কানে একটু হিয়ারিং প্রবলেম আছে তো। জি প্রশ্ন করেন, শুনতে পাচ্ছি আমরা। নাম নাম কোন চ্যানেল কোন? সেটা আর দ্বিতীয়ত আপনাকে নতুন জীবনে ফিরে আসার জন্য স্বাগত। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা যুদ্ধে শহীদদের নিয়ে আপনি আজকে একটা জরিপের কথা উল্লেখ করেছেন। তা আমরা 30 লাখ বলে এতদিন যেটা জানতাম, জরিপে আপনি যে সংখ্যাটা উল্লেখ করেছেন সেটা, আমার প্রশ্ন হচ্ছে আসলে আপনি তো মুক্তিযুদ্ধ দেখেছেন কিংবা সে সময় আপনারা জানতেন, আসলে আপনার মন্তব্য কি সেখানে শহীদের সংখ্যা কত? এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে, আপনার বাবাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে শাস্তি দেওয়া হয়েছে, তার সম্পর্কটা আসলে ক্লিয়ার করতেন। তিনি যে কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে, তার যে অপরাধ সে বিষয়ে আপনার জানতে চাই। আচ্ছা, প্রথম প্রশ্নটা একটু আবার পরিষ্কার করে বলেন, 30 লক্ষ শহীদের ব্যাপারে কি বলতে চান? স্বাধীনতা যুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে আপনি যে মানে ইনফরমেশনটা যেটা দিলেন, জরিপের সংখ্যা, আমার প্রশ্ন হচ্ছে আপনার মতে স্বাধীনতা যুদ্ধের শহীদের সংখ্যা কত ছিল, সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এটা তো জরিপ ছাড়া বলা সম্ভব নয় ভাই। এটা আপনার 10ই জানুয়ারি শেখ সাহেব যখন এসে ঢাকায় নামলেন তখন বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্টের কাছে বলেছে, এবং উনি স্পষ্ট বলেছেন, ডেভিড ফ্রস্ট সাক্ষাৎকার নিয়েছে এবং উনি স্পষ্ট বলেছেন, আপনারা দেখেন, আপনি 266 দিনের স্বাধীনতা এবং নুরুল কাদের বইয়ে পাবেন আপনারা, যে উনি স্পষ্ট বলেছেন একটা জরিপ হচ্ছে। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার অনুমান কত। তো শেখ সাহেব তো 10 তারিখে মুক্তি পেয়ে লন্ডনে ভারত থেকে হয়ে ঢাকায় এসছেন, ওনার তো তখন অনুমান করার কোনো সুযোগ ছিল, উনি জানতেনই না দেশে কী হয়েছে। তো ওনাকে কেউ একজন বলেছে 3 লাখ, উনি, আমি যতটুকু জেনেছি, এবং উনি 3 লাখটাকে, মানে বাংলায় যেমন লাখের পরে হাজারের পরে লাখ, উনি থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে যে পার্থক্য, হাজারের পর লাখের 2টা শূন্য আর থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে 3টা শূন্য, এইটার ওনার জানা ছিল না। এই কারণে উনি 3 মিলিয়ন বলেছেন। 3 লাখ টাকায় সেইভাবে 30 লাখ হয়ে গেছে। এটা 3 লাখটাও সঠিক সংখ্যা নিয়ে কিনা, 5 লাখ হোক 10 লাখ হোক, একটা সঠিক জরিপ হতে হবে। জরিপ না হয়ে একজন ব্যক্তির কথার উপরে একটা দেশের ইতিহাস তৈরি হতে পারে না, তিনি যেই হোক। আল্লাহর কথার উপরে, আল্লাহর নিজের অস্তিত্বের উপরে যেন আল্লাহ এতগুলো প্রমাণ দিতে পারে, রসুল যদি এরকম কথা বলতে পারে, তাহলে একজন ব্যক্তি, আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলতে চাই না, আপনার ওনার আত্মজীবনী পড়লে অনেক কিছু জানতে পারবেন। শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনের বইটা পড়ে দেখেন আপনি, উনি লিখেছেন, উনি 22 বছরে 3rd ডিভিশনে ম্যাট্রিক পাস করেছেন। এগুলো ওনার নিজের লেখা, আমার কথা না, আপনারা পড়ে দেখেন। যাই হোক, উনি 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেছেন, ওটা 30 লাখ হয়েছে। 3 লাখ হোক, 30 লাখ হোক, 3 কোটি হোক, একটা জরিপ ছাড়া এই ধরনের কোনো সংখ্যা প্রতিষ্ঠিত হতে পারে না, সেটা স্পষ্ট। সুতরাং আমার উত্তরে আর কোনো এখানে সন্দেহ থাকার অবকাশ নাই, এটা জরিপ হবে। এখনও 71 প্রজন্মের বহুত লোক আছে ওখানে, তখন বেঁচে ছিল। সারা বাংলাদেশের একটা আনুষ্ঠানিক জরিপ হয়ে এটা সরকার প্রকাশ করবে। আপনার দ্বিতীয় প্রশ্ন তো আপনিই বলে দিয়েছেন, এটা অপবাদ, তো আমার তো আর কিছু বলা থাকে না। উনি যদি কোনো অপরাধ করে থাকতেন, আপনারা যারা ট্রাইব্যুনালে, আমি ওনার পক্ষে সাক্ষী দিয়েছি, তারা 16-17 জন সাক্ষী দিয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান খোলা আদালতে বলেছে যে সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। আমি বিস্মিত যে একজন বিচারক এই কথা বলার পরে উনি বলেছেন যে উনি নিজে খতিয়ে দেখেছেন। বিচারক কি কোনো দিন অভিযোগ আসলেই তাকে মানে
আসলে শাস্তি দিতে হবে এটা বিচারকের কাজ, নাকি বাদী পক্ষ প্রমাণ করতে পারলে বিচারকের কাজ? আমি আপনার কাছে প্রশ্ন রাখছি। বিচারকের কাজ হলো বাদী পক্ষ যদি প্রমাণ করতে পারে, যদি বাদী পক্ষ প্রমাণ করতে পারে তাহলে প্রমাণ রায় দিবে, না হলে খালাস দিবে। উনি খোলা আদালতে যারা ছিল, আপনি জিজ্ঞাসা করে দেখতেন, খোলা আদালতে বলেছে বাদী পক্ষ কিছু প্রমাণ করতে পারেনি, ওনার অভিযোগ প্রণীত হয়নি। কিন্তু উনি এটাও বলেছেন যে ওনারা তদন্ত করে দেখেছেন, কি তদন্ত করেছেন না করেছেন এটা কোনো পরিষ্কার নয় আমাদের কাছে। তো এটার উপর উনি রায় দেওয়া একটা হাস্যকর ব্যাপার। এটা একটা প্রহসনের ট্রাইব্যুনাল। এটার মধ্যে শুধু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মধ্যে শুধু ইন্টারন্যাশনাল শব্দটাই ইন্টারন্যাশনাল, আর কোনো কিছু ইন্টারন্যাশনাল নয়। আপনার ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান ছিল যে নাসিম সাহেব, সম্ভবত আমার নামটা যদি ভুল না বলে থাকে, উনি যে স্কাইপ কেলেঙ্কারি করেছে এটা আপনারা জানেন। এবং উনি 91 সালের যখন জামাত বিএনপিকে সমর্থন দিল, আওয়ামী লীগ 3টা মন্ত্রী 7টা মহিলা এমপি পদ অফার করার পরেও তাদেরকে সমর্থন না দিয়ে জামাত বিএনপিকে সমর্থন দিল। তারপরে তারা আওয়ামী লীগ তাদের বি টিম দিয়ে তারা একটা ঘাতক নন কমিটিকে প্রতীক বিচার করলে, তারা রায় করলো। তখনও কিন্তু তারা ওনাকে যুদ্ধাপরাধী বলেনি, তারা ঘাতক বলেছে, সারা জীবন তারা ঘাতকই বলেছে। হঠাৎ করে তারা 1971-এ 30 বছর পরে কেন তারা এই মুক্তি ইয়ার নাম দিল, যুদ্ধাপরাধের নাম দিল? আমি যাই যুদ্ধাপরাধীতে বিচার হোক, আপনারা কেন 195 জন যুদ্ধাপরাধীকে বিনা অপরাধ মুক্তিতে ছেড়ে দিলেন? শেখ সাহেব যারা পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, শেখ সাহেব তাদেরকে দালাল আইন করেছিলেন। কয়েকজনের বিচার করার পরে কোনো সাক্ষ্য প্রমাণ না পেয়ে উনি ওই আইন বাতিল নিজেই করে দিয়ে গেছেন। তারপর স্বাধীনতা এটার পর কী ধরনের তামাশা! আমি তো মনে করি এখানে বিদেশি চক্রের ষড়যন্ত্র আছে। আর ওনার বিরুদ্ধে এত তো প্রচারণা করার পরে ওনার যেই বর্ণাঢ্য জানাজা হয়েছে, এই দেশের মানুষ যে ওনাকে রাজকীয়ভাবে বিদায় করে দিয়েছে, এটা প্রমাণ করেছে এই দেশে উনি ইতিহাসের মুকুটহীন রাজা। আমি দৃঢ়ভাবে বলতে চাই, উনি ইতিহাসে বাংলাদেশে না শুধু, উনি একজন সর্বকালের, আমি বলবো না বিবিসি জোর করেছে সর্বকালের, এটা তো তার তামাশা। সর্বকালের ভবিষ্যতের কথা তারা জানে কেমনে? অদৃশ্যের মালিক আল্লাহ, গায়ে ভবিষ্যতের আল্লাহ। সুতরাং বিবিসি সেই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাংলা জরিপ করেছেন, এটা হাস্যকর। তারা ভবিষ্যতের কথা বলতে পারে না, আজকে থেকে 100 বছর পরে কোনো ভালো বাঙালি হবে কিনা। তো বিবিসির মতো তো বলছেন কী করে এই ধরনের টাইটেল দিয়ে তামাশা করে আমি জানি না। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই, অধ্যাপক গোলাম আজম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উনি একজন মেধাবী ছাত্র, স্কুলে বরাবর ফার্স্ট হয়েছেন, এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত উনি মেধা তালিকায় পাশ করেছেন। উনি ডাকসুর জিএস ছিলেন, উনি ফজলুল ভিভি ছিলেন, উনি রাষ্ট্রভাষা পাকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উনি প্রথম ব্যক্তি ডাকসুর জিএস হিসাবে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে লিয়াকত আলী খানের কাছে ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের মাঠে ছাত্র জনতার তুমুল করাতেন। উনি মেমোরেন্ডাম পেশ করেছেন। উনি ভাষা আন্দোলনের করতে গিয়ে 52 সালে জেল খেটেছেন, 48 সালে জেল খেটেছেন, 55 সালে ওনাকে জেল করা হয়েছে, ওনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। তো ওনার অবদান এই দেশে গণতন্ত্র নেই। উনি 1951 সালে আপনার বিএনপি জামাত যদি বিএনপি আমি কাউকে মানে কোনো সমর্থন না দিত, তাহলে এই দেশটা গণতান্ত্রিক ক্রাইসিস হয়ে যেত। এই গণতান্ত্রিক উত্তরণের জন্য উনি বিনা শর্তে বিএনপিকে সমর্থন দিয়েছেন। অধ্যাপক গোলাম আজমের অবদানে দেশের রাজনীতিতে একদিন মানুষ এখন না বুঝলে বুঝবে। উনি ইতিহাসে শুধু সর্বশ্রেষ্ঠ বাংলাদেশে না, আমি বলবো উনি যে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশে। ওনার মতো মেধাবী, ওনার মতো দূরদর্শী, ওনার মতো প্রাজ্ঞ এই দেশে আমরা অভাগা জাতি। আমার বাবা বলে বলছেন আমরা অভাগা জাতি, যে চোর বাটপার গুন্ডা বদমাশ এদেশ লুটপাট করেছে, এদেশ রাজনীতি করেছে, এই দেশ ক্ষমতায় থেকেছে। ওনার মতো একজন সৎ খাঁটি দেশপ্রেমিক ব্যক্তি এই দেশের মানে মানুষ আমরা সেবা পেলাম না ওনার। আপনি নিজে উত্তর দিয়েছেন, এগুলো সব অপবাদ। যারা ওনার অপবাদ করেছে, ওনার জানাজা, ওনার এদেশে ইতিহাস পৃথিবীতে সারা পৃথিবীতে প্রায় 4,000 জানাজা, কাবা শরীফের মধ্যে 100-এর মতো জানাজা হয়েছে। এই দেশের ইতিহাসে কেন, পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয়েছে কেন আমি জানি না। ওনার লাশ নিয়ে যে বর্ণাঢ্য র্যালি হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম বড় র্যালি হয়েছে কিনা আমি জানি না। এটার মাধ্যমে যারা ওনার বিরুদ্ধে অপবাদ, তাদের গালে একটা জুতার বাড়ি লাগানো উচিত কথা। তাদের এরপরে তো আর মুখ খোলারই কথা না ওনার বিরুদ্ধে। ওনার মানবতা বিরোধী অপরাধ, এগুলো তো অপবাদ আপনিই বলেছেন। উনি কোনো মানবতা বিরোধী অপরাধ করেন নেই। আমি দৃঢ়ভাবে, এটা তো প্রশাসনের ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজে খোদা বলেছে যে প্রসিকিউশন প্রমাণ করতে পারেন। এরপর আর কথা থাকে কি নিয়ে এটা নিয়ে আর কোনো কথা থাকার অবকাশে নাই। আমরা তো সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, এর আগে উনি আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। সুপ্রিম কোর্টে যদি ন্যায় বিচার হতো, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, ওনার বিরুদ্ধে একটা প্রমাণ নেই। ওনার বিরুদ্ধে নাগরিকত্ব মামলায় সরকার পক্ষ হেরে গিয়ে
আপিল বিভাগ আপিল বিভাগের 5 জন বিচারপতি সর্বসম্মতভাবে ওনাকে বলেছে ওনার বিরুদ্ধে কোনো মানবাধিকার অপরাধের কোনো অপরাধ নেই, সর্বসম্মতভাবে ওনার পক্ষে রায় দিয়ে উনি নাগরিক হয়েছেন, এই দেশের নাগরিকত্ব ফিরে পেয়েছেন। 23 বছর জুলুমের করে ওনার নাগরিকত্ব হরণ করে রাখা হয়েছিল, জনগণের নেতাকে জনগণের দূরে সরে রাখা হয়েছিল। ওই যে 5 জন বিচারপতি তারা এই দেশের বিচার বিভাগের সব উজ্জ্বল নক্ষত্র, আপনার খোঁজ নিয়ে দেখেন। 4 জন বিচারপতি প্রধান বিচারপতি হয়েছে, 4 জন বয়সের জন্য সম্ভবত আগে ওনার রিটায়ারমেন্ট করেছেন। তারা সর্বসম্মত রায় দিয়েছেন যে উনি একজন খাট্টিকার দেশ, ওনার বিরুদ্ধে কোনো অপবাদ নেই, কোনো অপরাধের অভিযোগ নেই। উনি পাকিস্তান সরকারের সাথে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। অখণ্ড পাকিস্তানের পক্ষ থাকা কোনো অপরাধ নয়, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। 1947 সালে ফজলুল্লাহ সোহরাওয়ার্দীর মতো ব্যক্তিরা এদেশে প্রধানমন্ত্রী হয়েছেন, ওনারা এই পাকিস্তানের পক্ষে ছিলেন না। ওনারা এই 2 নেশন থিওরি, যে পাকিস্তান ভারত, ওনারা চেয়েছিলেন বাংলাদেশ পাকিস্তান ভারত 3টা রাষ্ট্র হবে। তো যেটা লাহোর রেজলিউশনের মানে লাহোর প্রস্তাবে ফজলুল্লাহ পেশ করেছেন 1940 সালে। তারপরে তো ওনারা এই দেশের মানে মুখ্যমন্ত্রী হয়েছেন। তো ওনারা রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে ভিন্ন কথা। অধ্যাপক গোলাম আজম কোনো মানবতা বিরোধী সাধা নয়। আমি আপনাদেরকে সময়ের অভাব দিচ্ছি না। উনি আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে উনি লোকজনকে আশ্রয় দিয়েছেন, ওনার কাছে যারা ছুটে এসেছে। আমি একজনের উদাহরণ দিই, শেখ সাহেবের আপন ভগ্নিপতি, আমার নামটা মানে ওনার ভাই, জাস্ট শেখ সাহেবের ভগ্নিপতির ভাই থেকে এটা ইউটিউবে আপনার সার্চ দিলে পাবেন, সাইফুদ্দিন চৌধুরী, সূর্য মেয়ে নাম, উনি নিজে এটা একটা ওনার ভিডিও ক্লিপ আছে যে উনি আমাদের ওনাকে ধরে নিয়ে গেছিলো পাকিস্তান আর্মি। ওনার স্ত্রী আমার বাসায় এসে আমার বাবাকে বলেছেন, আমার বাবার সাথে সাথে পাকিস্তান সেনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। ওনাকে কাকরাইমার টিপটপ লন্ড্রির সামনে ওনাকে গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে যে কোন গোলাম আজম তোর নামে সুপারিশ করে তোকে ছেড়ে দিলাম। উনি ওখান থেকে সোজা আমাদের বাসায় এসছে, আব্বার কাছে বলেছে, এবং উনি খুব অসহায়ের মধ্যে বলেছে আমার 5টা মানে যুবতী মেয়ে, সবচেয়ে ছোটো মেয়ে তখন ক্লাস 9-এ পড়ে, বাকিরা কলেজ ইউনিভার্সিটি পড়ে, আর ছোটো একটা ছেলে, আমি খুব অসহায় অবস্থায়। এবং উনি ওনার পরিবার, উনি ওনার স্ত্রী, 5 মেয়ে 1 ছেলে আমাদের বাসায় আমরা জায়গা দিয়েছি, আমাদের বাসায় মাসের পর মাস থেকেছে, আমাদের বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা ওনাদের ব্যবস্থা করে যতদিন থাকতে চেয়েছে ওনারা থেকেছে। উনি দলমত নির্বিশেষে যেই ওনার কাছে এসছে উনি তাদের সাহায্য করার চেষ্টা করছে। ওনাকে যারা কুচক্রী মহল, বিদেশি প্রভুদের ইঙ্গিতে ইশারায়, অর্থ লোভে তারা বিদেশিদের মাস্টার রোলে আছে, তারা এই সমস্ত লোকজন এবং তাদের দোসররা, তাদের দালালরা এই সমস্ত কথা বলে। কোনো প্রমাণহীন কোনো এগুলো অপবাদ, আপনার এক কথায় আপনিই বলে দিয়েছেন। সুতরাং এই কথা নিয়ে আর কোনো প্রশ্ন আসে না। এগুলো সমস্ত অপবাদ, মিথ্যাচার, নির্লজ্জ মিথ্যাচার। তাদের তো এখন আর এগুলো মুখে আনারই কথা নেই। জানাজার পরে দেশের মানুষ ওনাকে ইতিহাসে বাংলাদেশের মুখহীন রাজা মানে বিজয় দিয়েছে। ওনাকে এদেশের মানুষ মাথায় উঠিয়ে রাখা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান সাগর, দৈনিক সীমান্তের পত্রিকার অপরাধ বিষয়ক সাংবাদিক। আপনার কাছে আমার 3টি প্রশ্ন। একটা হচ্ছে, আপনাকে কেন আয়না ঘরে আটকে রাখা হয়েছিল? আপনার নানান জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখান থেকে আপনার কি মনে হয়েছে যে আপনাকে কেন সেখানে আটকে রাখা হয়েছিল? 1। 2 হচ্ছে যে আপনি বলেছেন জাতীয় সংগীতটা পরিবর্তন করা দরকার এবং সংবিধানটা পরিবর্তন করা দরকার। আপনি এই দুটো জিনিস পরিবর্তনের পিছনে কারণটা বলেছেন। আমি শুধু জানতে চাই যে এগুলো পরিবর্তন করে কোন ধরনের জাতীয় সংগীত এবং কোন ধরনের সংবিধান আপনি দেখতে চান। 3, আপনাকে যে অন্যায়ভাবে 8 বছর আটকে রাখা হয়েছিল, এটার ব্যাপারে আপনি কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা? সেই সাথে জানতে চাই যে আপনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিনা। ধন্যবাদ। না, আপনি তো 4টা প্রশ্ন করলেন তাহলে। আচ্ছা, আমি আপনার একটা একটা করে জবাব দিয়েছি। আপনার প্রথম প্রশ্নের জবাব কিন্তু আমি প্রথমেই বলেছি, আমাকে আটকে রেখেছিল 2টা কারণে। 2টা কারণে। 1, আমার পৈতৃক পরিচয়। তার চেয়ে বড় কারণ, আমার মনে করেন জামাত ইসলামের আরও অনেক নেতার ছেলে আছে, আর কাউকে এইভাবে আটকে রাখেনি। মীর কাসেম আলী সাহেবের ছেলে, সে তার বাবার বিরুদ্ধে মামলার বিরুদ্ধে সে সোচ্চার ছিল ব্যারিস্টার হিসেবে, এটার জন্য তাকে কিন্তু জামাত ইসলাম আর অন্য কোনো নেতার ছেলে কিন্তু আটকে রাখেনি। তাদের বড় ভয় ছিল আমি ভারতের বিরুদ্ধে এত সোচ্চার, এটা তাদের বড় ভয়। তা আমি এখনও বলছি, আমি যে খাঁটি দেশপ্রেমিক হিসেবে এখনও বলছি, আমি সৎ প্রতিবেশী বন্ধু চাই, কিন্তু যে বন্ধু আমার ক্ষতি করে তাকে আমি শত্রু ছাড়া বন্ধু ভাবতে পারি না। শুধু আমি যতদিন ভারত বন্ধুসুলভ আচরণ করবে আমি তাকে বুকে জড়িয়ে ধরবো, কিন্তু ভারত যদি শত্রুর মতো আলোচনা করে আমি তাকে শত্রুই ভাববো এবং আমি তাকে শত্রুই বলে যাব, এবং এটাই আমার মূল অপরাধ। এবং ওখানকার নিচের লেভেলে আমাকে একজন বলেছে আপনি বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্রের শিকার। আমি তার পরিচয় জানি না, মুখ তো এইভাবে ঢাকা থাকে, কিন্তু আমাকে গোপনে বলেছে। এবং আমি দৃঢ়ভাবে আমাকে তারা নাহলে জিজ্ঞাসা করবে কেন আপনি ভারতের বিরুদ্ধে এত সোচ্চার কেন,
এবং এই একটা প্রশ্ন করার সময় খুব ক্ষুদ্রভাবে প্রশ্ন করছে। তো আমার কোনো সন্দেহ নাই এটাতে যে আমার মূল অপরাধ আমি বিরোধের বিরুদ্ধে সোচ্চার, আমার মূল এটা হলো। দ্বিতীয়ত আমার বাবার পরিচয়, এ দুটো মিলে আমাকে আচ্ছা সংবিধান এবং জাতীয় সঙ্গীত, আমি জাতীয় সঙ্গীত আমি সরকারের উপরে ছেড়ে দিলাম, কিন্তু এই জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের, এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি পরিষ্কার করে বলেছি, এটা দুই বাংলা এক করার জন্য এই এই জাতীয় সঙ্গীত এইটা রবীন্দ্রনাথ রচনা করেছিল বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সময়। গড়ের মাঠে সে এটা প্রথম উপস্থাপন করে, কলকাতা গড়ের মাঠে। তো যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত, এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? এটা 1971 সালে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার প্রগতির হুকুমে এটা মেনে নিয়েছিল। এটা পরিবর্তন হওয়া দরকার। কোনটা হওয়া দরকার এটা নিয়ে সরকার কমিটি করুক। অনেক সুন্দর সুন্দর গান আছে আমাদের ধনধান্যে পুষ্পবাহার একটা সুন্দর গান আছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না একেবারে। তারপরে খাটিয়ে শোনার চেয়ে খাটিয়ে আমার দেশের মাটি একটা আছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ একটা গান আছে। যে বাংলা যেটাই হোক, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি হলো বাংলাদেশকে তুলে ধরার জন্য এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের রাজীন্দ্রনাথ অস্তিত্বের পরিপন্থী, এটা বাদ দিয়ে সরকার একটা কমিটি হলো দেশপ্রেমিক সাংবিধানিক যে কমিটিভাবে সরকার ভালো মনে করে তাদেরকে যে কমিটি করে জাতীয় সঙ্গীত নতুন করে তৈরি করা উচিত। আর সংবিধান পরিবর্তনের জন্য তো এটা বিরাট ব্যাপার। সংবিধানটা মানবাধিকার পুনর্নিশ্চিত করতে হবে। সংবিধানে সশস্ত্র বাহিনীর সদস্যদের আইন তাদের বিরুদ্ধে অন্যায় হলে আইনের আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই, এটাকে বাতিল করতে হবে। সশস্ত্র বাহিনীর সদীপ এখন আমার ধারণা মধ্যে 2 লক্ষের অধিক হবে, আরও অনেক বেশি হবে। আমি যখন নিয়ে গেছে তখন 2 লক্ষ, এর মধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। তো আমরা কি মানুষ না? সশস্ত্র বাহিনী এই যে শত শত অফিসারকে তাদেরকে বরখাস্ত করেছে, তারা কি মানুষ নয়? তো তাদের কোনো মানবাধিকার নেই? আমি ডক্টর কামাল হোসেনকে একবার প্রশ্ন করেছিলাম কোনো এক ফোরামে যে আপনি মানবাধিকার কথা বলেন, অথচ আপনার সংবিধানে সেনাবাহিনীকে এত সদস্যকে আপনি মানব মনে করেন না, তাদের কেন আইনের আশ্রয় নেওয়ার অধিকার নেই? উনি কোনো সদুত্তর দিতে পারেন নাই আমাকে। তো এই সমস্ত মানবাধিকার পরিপন্থী যত আইন আছে এগুলি বাতিল করে নতুন করে সংবিধান প্রণয়ন। সংবিধানে এদেশের সকল ধর্মগোত্র নির্বিশেষে সকলের আবেগের প্রতিফলন হবে। আর যেহেতু আমরা মুসলিম দেশ, এখন 90 ভাগ, কেউ বলেন 92 ভাগ, কেউ 93 ভাগ, যতই হোক 90+ মুসলমান, এই মুসলমানদের একটা আল্লাহর আইনের বিরোধী কোনো আইন সংবিধানে থাকতে পারবে না। ওখানে আমাদের সংবিধানে একটা কথা আছে, জনগণ সার্বভৌমত্বের মালিক। জনগণ সার্বভৌমত্বের মালিক নয়, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। জনগণ যদি এখন আইন পাশ করে মদ খাওয়া হালাল, তাহলে কি মদ খাওয়া হালাল হয়ে যাবে? যদি এমপিরা 300 এমপি মিলে পাশ করে মদ খাওয়া হালাল, তাহলে কি আপনি মদ খাওয়া হালাল বলবেন? আল্লাহর আইনের বিরোধী কোনো আইন পাশ হতে পারে না, জনগণ সার্বভৌমত্বের মালিক হতে পারে না। সুতরাং সংবিধানে এটাও ইনক্লুড করতে হবে, আল্লাহর আইনের পরিপন্থী কোনো আইন এই সংবিধানে যেন সংসদের কোনো অধিকার থাকবে না। এই ধরনের একটা আইন সংযোজন করে একটা আমাদের মুসলিম চেতনার প্রতিফলন করে একটা আইন এখানে সংবিধান সংযোজন করে নতুন করে করবে। আমি তো সংবিধান বিশেষজ্ঞ নই, যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে যে উচ্চ পর্যায়ের কমিটি করে করা হোক। আমার ব্যাপারে জানতে চেয়েছেন যে আমি আইনি প্রক্রিয়া নিব কিনা। আমাকে সেনাপ্রধান নিজে, আমি বলতে চাই, সেনাপ্রধান নিজে একটা কমিটি করেছেন এবং উনি নিজে আমার সাথে দেখা করে বলেছেন। এবং আমি আমার চাকরিতে এত উঁচু পর্যায়ের কোনো কমিটি দেখিনি। এমনকি বিডিআর হত্যাকাণ্ডে যে সেনাবাহিনী কমিটি, সেটাও অত উঁচু পর্যায়ে ছিল না। একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে, একজন মেজর জেনারেল, 3 জন ব্রিগেডিয়ার জেনারেল, 5 জনের সমন্বয়ে একটা কমিটি করেছেন। তাদের সাথে অলরেডি আমার 4 ঘন্টার মিটিং হয়েছে, অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা আমাকে আল্লাহর নামে শপথ করে বলেছে তারা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে তার সত্য উদ্ধারণ করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনাপ্রধান আমাকে এই কমিটি মিলে তার সত্য উদ্ধারণ করবে এবং আমি বিশ্বাস করি তারা এটা যথাযথ ব্যবস্থা করবে। এবং এটার বিরুদ্ধে তারপরে উনি সেনাবাহিনী আইনগত সেনাবাহিনী আভ্যন্তরীণ ব্যবস্থা করার পরে আমি চিন্তা করব যে এটা তো সেনাবাহিনী এটা করেনি, এটা প্রথম কথা। সরকার কোনো একটা বাহিনী দিয়ে করেছে, কোন বাহিনী করেছে এটা প্রশ্ন। এখন সরকার বিভিন্ন বাহিনী ছিল, আপনারা জানেন। জেনারেল হাসিনুর রহমান, কর্নেল হাসিনুর রহমান সম্ভবত 2 বছর আগে না 3 বছরের মুক্তি পেয়ে সে সম্ভবত আমাকে বলেছে যে সে ডিজিএফআই আয়না করে আমাকে দেখেছে। আমি জানি না, আমি তাদেরকে বলেছি তোমরা ফাইন্ড আউট করো। এবং সেনাপ্রধান আমাকে কথা দিয়েছেন যদি সে ডিজিএফআই করে থাকে তাহলে উনি অবশ্যই সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। তো
আমি স্পষ্ট করে বলতে চাই, ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর অধীনস্থ কোনো, এটা 3 বাহিনীর একটা সংগঠন। এটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, সেনা প্রধানের কোনো নিয়ন্ত্রণ নাই এই বাহিনীর উপরে, নৌবাহিনী প্রধান বিমানের কারো নিয়ন্ত্রণ নাই। এটা 3 বাহিনীর অফিসারদের বা বিভিন্ন পদের সৈনিকদের সমন্বয়ে এটা গঠিত একটা সংগঠন, কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী, সামরিক উপদেষ্টা এবং ডিজিএফআই এই হলো চ্যানেল। সুতরাং এটার সাথে আপনার সেনাবাহিনীকে জড়িত করবেন না, প্লিজ সেনাবাহিনীকে বাইরে রাখেন। এখানে যারা অফিসার ছিল তারা যদি অন্যায় করে থাকে, সেনাপ্রধান সেনাপ্রধান আইনি ব্যবস্থা নেবেন, এবং তার পরবর্তীতে আমি সার্বিকভাবে এটার বিরুদ্ধে, আমার এই গুমের বিরুদ্ধে অবশ্যই যারা হুকুমদাতা, যারা উপদেশদাতা, পরামর্শদাতা, সবাই এটার জন্য শাস্তি পাবে। আমি এটার জন্য সরকারের কাছে আবেদন জানাই, আইনগত প্রক্রিয়া কীভাবে কী করবো না করবো এগুলি আমি আমার আদালতে, আমার আইনজ্ঞদের সাথে আলোচনা করে তারপরে আমার এটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি একটা প্রশ্ন এখানে করেছেন, 3টা প্রশ্ন করবো, আপনি 4th প্রশ্ন ছিল যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হবো কিনা। আমি এখনও চিকিৎসাধীন, এই সমস্ত নিয়ে আমি এখনও কোনো চিন্তাভাবনা করিনি। আমি এগুলো নিয়ে চিন্তাভাবনা করার সুযোগ বহুত আল্লাহ দিবে, সময় দিবে, তখন আমি দেবো। আমি দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করতে চাই। আল্লাহ আমাকে যেভাবে কাজ করার সেভাবে কাজ করতে চাই। আমার আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে দেশের জন্য, এদেশের মানুষের জন্য কাজ করার সুযোগ দেন এবং সাহায্য করেন। তো আমার অ্যাকচুয়ালি সেনাপ্রধানের সাথে আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়ে গেছে। আপনার যদি খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, নাহলে আমাকে আজকে হয়তো এখানে আমি আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আশাবাদী। আমি আজকে অনেক সময় নিয়ে গিয়েছি আপনাদের যদি খুব গুরুত্বপূর্ণ থাকে তাহলে আরেকটা লাস্ট প্রশ্ন করতে পারেন। আমার কোনো সমস্যা ছিল না, সেনাপ্রধানের সাথে যেহেতু আমি প্রতিশ্রুতি দিয়েছি যে ওনার ওখানে আমি যাব, এই জন্য আমার আর দেরি করা সম্ভব হচ্ছে না। আপনারা যদি খুব বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। শেষ প্রশ্ন আজকে। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আসাদ আবিদিন জয়, আমি বাংলা ট্রিবিউনে কাজ করি। বাংলা ভিশনে? আপনার কাছে আমার বাংলা ট্রিবিউন। জি, বাংলা ট্রিবিউন, জি সরি। জি, আপনার কাছে আমার 2টি প্রশ্ন। সেটি হচ্ছে যে আপনি কি জামায়াত ইসলামীতে যোগ দিবেন কিনা বা আছেন কিনা। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমরা জানি যে ট্রাইব্যুনালে আপনার বাবার সাজা হয়েছিল, সেই ব্যাপারে আপনাদের অবস্থান কি এবং এর বিরুদ্ধে বা এর বিপরীতে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা। ধন্যবাদ। আপনার 2টা প্রশ্ন নিয়ে আমি জবাব অলরেডি দিয়ে দিয়েছি। আমি তো রাজনীতির ব্যাপারে বলেছি যে আমি এখন রাজনীতিতে যোগদান করবো কি করবো না, এই ব্যাপারে আমি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেইনি। সুতরাং এটা তো জবাব আমি দিয়ে দিয়েছি। যদি যোগদান করার সিদ্ধান্ত নেই তখন কোন দলে যোগদান করবো সেটার প্রশ্ন আসে। আমি এখন যোগদান করবো এটা সিদ্ধান্ত নেইনি আমি এখনও। আমি দেশের জন্য কাজ করতে চাই, দেশবাসীর উন্নয়নের জন্য কাজ করতে চাই। কী ফর্মে কাজ করবো, কীভাবে কাজ, আল্লাহ আমাকে কীভাবে কাজ করতে হবে এটা সময় বলে দেবে, এটা আপনার সময় দেখতে পাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ট্রাইব্যুনালে তো আমরা এখন আগেও বলেছি, এখনও বলেছি, এবং ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেছে এগুলো তো সব অপবাদ, এগুলো প্রমাণিত নয়, মিথ্যা এগুলো সব। তো এটা আমরা আপিল করেছিলাম সুপ্রিম কোর্টে, উনি তো সুপ্রিম কোর্টের রায়ের আগেই উনি ইন্তেকাল করেছেন এবং এই মামলাটা ডিসমিস হয়ে গেছে। তো এটা নিয়ে তো এখন আর কথা বলার কোনো অর্থহীন। তবে আমি দৃঢ়ভাবে আবারও বলছি, অধ্যাপক গোলাম আজম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ওনার বিরুদ্ধে যা বলা হয়েছে এগুলি সব ভারতের দালাল, এগুলি সব ভারতের রয়ের মাস্টার রোলের তারা বেতন পায়, এবং তাদের যারা চাটুকার, তাদের যারা তোষামত করে, তারাই এগুলি বলেছে। খাটিকার দেশপ্রেমিক যদি বলতো, ওনার জানাজা ইতিহাসের বড় বৃহৎ জানাজা হতো না। 5-7 লাখ জানাজা হয়েছে। মানুষ যেভাবে চোখের পানিতে বিদায় দিয়েছে, পৃথিবীর ইতিহাসে সে এরকম নেই। যদি উনি অন্যায় করতেন, অপরাধ করতেন, কোনো অপরাধীর অন্যায়ের এই ধরনের জানাজা হতে পারে না। সারা পৃথিবী 4,000-এর মতো জানাজা হয়েছে, এটা হতে পারে না। আমেরিকায় 100-এর উপরে হয়েছে, সব মাক্কাতে 100-এর উপরে জানাজা হয়েছে। ভালো খারাপ মানুষ হলে আমি এখানে বলতে চাই না যে আপনার বই পড়ে দেখেন, 3টি সামরিক অভ্যুত্থান না বলা কিছু কথা, কর্নেল হামিদ, কৃতি রানী হামিদ দাবারু, কৃতি দাবারু রানী হামিদের স্বামী, ফুটবলার কাসা হামিদের বাবার লেখা বই, 3টি সামরিক অভ্যুত্থান না বলা কিছু কথা। আপনারা দেখেন শেখ সাহেবের জানাজায় 17 জন না 18 জন মাত্র লোক হয়েছে। তো একজন যদি মানুষ খারাপ মানুষ হয়, আল্লাহ কোনোদিন তার জানাজা, মানুষ যেভাবে কেঁদেছে আপনার জানাজা দেখেন, ওটাই আপনাদের উত্তর বলে দেবে, আমার কিছু বলতে হবে না। উনি একজন আমার দেখা উনি শ্রেষ্ঠ মুসলমান মানুষ, আমার দেখা উনি শ্রেষ্ঠ মুত্তাকি মানুষ, উনি ফেরেশতা তুলবেন। আমরা অভাগা জাতি ওনার খেদমত পেলাম না, এটা আমাদের দুর্ভাগ্য। আমার বাবা বলে বলছি না, আমি ওনাকে কাছে থেকে সারাটা জীবন দেখেছি। আমি একজন মানুষ হিসাবে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, আমি অনুরাগের বশবর্তী, আবেগের বশবর্তী কথা বলছি না, আমি একটা মানুষ হিসাবে বলছি। আপনারা যারা ওনাকে ব্যক্তিগত জানেন চেনেন, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন। আর নাহলে এত প্রচারণা করে এত বড় জানাজা হবে কেন আমাকে আপনারা বলেন। সুতরাং এটা একটা অবান্তর ইস্যু। এখন উনি ইন্তেকাল করেছেন এবং এই দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে এই দেশের মুকুটহীন রাজা,
উনি ক্ষমতার লোভ নেই, মোহ নেই। উনি বহুবার পাকিস্তান আমলে 2বার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল। 91 সালে উনি মন্ত্রী হয়ে সামরিক সমাজের সমর্থন দিতে পারতেন। উনি 2001-2006 মন্ত্রী হতে পারতেন। উনি কোনোবারে মন্ত্রী হয়নি। উনি প্রতিবারই বলেছে আমি সরকারে থাকলে সরকারের অন্যায় আমি সমালোচনা করতে পারবো না, এই জন্য আমি সরকারের অংশ হয়ে কখনো থাকতে চাই না। নাহলে ওনার 4বার সুযোগ ছিল, উনি মন্ত্রী হননি। 1969 সালে আইএমের পতনের পরে ইয়াহিয়া খান ক্ষমতা নিল, মন্ত্রী করলেন মোমেনায়েম খানকে সরিয়ে এমএন হুদা নামে এক ভদ্রলোকে উনি মন্ত্রিত্বের শপথ নিয়ে আমাদের বাসায় এসে আব্বাকে অনুরোধ করেন আপনার যে কোনো মন্ত্রণালয়ে আপনি আমাকে সাহায্য করেন। আব্বা ওনাকে বিনয়ের সাথে বলেছেন যে আমি সরকারের অংশ হয়ে গেলে আমি সরকারের অপকর্ম সমালোচনা করতে পারবো না, আপনারা ক্ষমা করবেন। উনি ক্ষমতার অংশ হয়নি। তো আশা করি আপনি আপনার প্রশ্ন পেয়ে গেছেন, উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ। তো আপনাদের কাছে আমি আজকে বিদায় চাই। আমার এখান থেকে আর কোনো প্রশ্ন নেই, আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমি এখান থেকে আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ধন্যবাদ। আমার সেনাপ্রধান 1টার মধ্যে পৌঁছার জন্য আমি বলেছিলাম, তো এখন তো দেরি হয়ে যাবে। ওনাকে ফোন করে দুঃখ জানিয়ে আমি এখনই রওনা হতে হবে। আপনারা দোয়া করেন আমার জন্য। আমি আপনাদের কাছে, সমস্ত দেশবাসীর, সমস্ত বিশ্বের সমস্ত বাঙালি মুসলমানদের কাছে, সমস্ত মুসলমানদের কাছে আবেদন জানাই, যত রকম যত অন্যায় জুলুম যেখানে যা হচ্ছে সেগুলোর যেন প্রতিকার হয়। আমাদের দেশ যেন আমরা সুখী সমৃদ্ধি বাংলাদেশ সবাই ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে পারি। আসুন আমরা সবাই মিলে কাজ করি। আমি আমার জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার পরিবারের পক্ষ থেকে, আমার সবাই পক্ষ থেকে আমি বলছি, আমরা আমাদের জাগরিত করার আমরা করবো ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।